হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে সিডিপি আর একটা পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। সিডিপি এই পার্টটা আমরা চলো প্র্যাকটিস করে নিই। কিছু কোশ্চেন অ্যান্সার আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? যেটা কিন্তু আমাদের ডাব্লিউবি টেট এবং সি টেটে খুবই সাহায্য করবে। এবং তোমরা জিকে স্টাডি চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, সেখানে প্রত্যেক সাবজেক্টের কিন্তু প্র্যাকটিস সেট এবং কোশ্চেন অ্যান্সার অনেকগুলো করা আছে। সেখানে তোমরা যাবে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং দেখবে, এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে প্রথম কোশ্চেনেই আমরা স্টার্ট করে দিই। ব্রেন স্ট্রমিং পদ্ধতি প্রয়োগ উৎসাহিত করা। তা ব্রেন স্ট্রমিং মানে কি? না, ব্রেনকে ভালোভাবে কী করা, না স্ট্রমিং করা মানে বোঝানো, কোনো কিছু বিষয়কে উদ্দীপিত করা, তাই না? আমাদেরকে ব্রেনকে যখন আমরা কি কোনো কিছু বিষয় শেখার আগে যখন আমরা বিভিন্ন জ্ঞানের দ্বারা আমাদের ব্রেনকে যখন অ্যাক্টিভেট বা একটু উদ্দীপিত করি, তো এটাকেই বলে ব্রেন স্ট্রমিং। তো ব্রেন স্ট্রমিং এই যে পদ্ধতি, এটা কিন্তু অপসারী এবং বহুমুখী চিন্তনের ক্ষেত্রে দেখা যায়। কোন ক্ষেত্রে দেখা যায়? অপসারী এবং বহুমুখী চিন্তন। এই অপসারী এবং বহুমুখী চিন্তন, এইটা বৈশিষ্ট্য হচ্ছে কি, একটা হচ্ছে ক্রিয়েটিভ বা একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টুডেন্ট বা একটা হচ্ছে যারা বুদ্ধিমান স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। অপসারী এবং বহুমুখী চিন্তন মানে তারা মানে একটা বিষয়কে বিভিন্ন দিক থেকে চিন্তা করতে পারে, ঠিক আছে? সেটাকেই আমরা বলছি কি অপসারী বা বহুমুখী চিন্তন, যেটা ইংলিশে বলে ডাইভার্জেন্ট থিঙ্কিং। পরের কোশ্চেনে দেখো, তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মনোবিজ্ঞানীদের স্মৃতির কয়টি পর্যায়ের কথা বলছে। দেখো, স্মৃতি কিন্তু তিনটি পর্যায়ে। স্মৃতি তিনটি পর্যায়ে কেন? প্রথম আমরা কিছু স্মৃতি মানে মনে রাখার ক্ষেত্রে আমাদের কিছু জ্ঞান অর্জন করতে হয়, তাই না? মানে প্রথম কিছু শিখতে হয়, তারপরে সেটা ধারণ করতে হয়, মানে আমাদের ব্রেনে ধারণ করতে হয়। তারপরে সেটাকে আমরা পুনরুত্থাপন করি, মানে আমাদের যখন সেই তথ্যটা বা সেই তথ্যের প্রয়োজন হয়, তখন আমরা সেই তথ্যটাকে আমাদের ব্রেন থেকে পুনরুত্থাপন করি। তাহলে দেখো তিনটে পদ্ধতি, তাহলে স্মৃতির কী কী পদ্ধতি? তিনটে পদ্ধতি। একটা হচ্ছে প্রথম শেখা, লার্নিং, তারপরে সেটাকে কি আমাদের ব্রেনের মধ্যে সংরক্ষণ করা, কনজারভেশন, তারপরে সেটাকে পুনরুত্থাপন করা, ঠিক আছে? পরেরটা দেখো, ড্রামাটাইজিং এক ধরনের কি? ড্রামাটাইজিং মানে হচ্ছে কি, নাটকের মাধ্যমে শিক্ষাদান করা, ঠিক আছে? তো ড্রামাটাইজিং কিন্তু এক ধরনের সক্রিয় খেলা, যেখানে কি না একটা খেলা। ড্রামাটাইজিং মানে একটা সক্রিয় খেলা, যেখানে স্টুডেন্টরা অ্যাক্টিভ পার্টিসিপেট করে, ঠিক আছে? দেখো, খেলার সরঞ্জাম তখনই সঠিক হবে যখন এতে শিশুর কী হবে, খেলার সামগ্রী যখন শিশুরা খেলছে, তখন সেই খেলার যে সরঞ্জামগুলো, জিনিসপত্র, সেগুলো সঠিক হবে যখন শিশুরা এদের কী হয় না, শিশুদের শারীরিক, সামাজিক এবং মানসিক তিন ধরনের কি চাহিদা পূরণ হবে। তাহলে একটা খেলার মধ্যে যদি শিশুর শারীরিক, মানসিক এবং সামাজিক তিন ধরনের চাহিদা পূরণ হয়, তাহলে সেটা সবথেকে ভালো এবং সবথেকে বেস্ট খেলা হবে। তাহলে আমাদের অপশান হবে উপরের সবকটি। পরের কোশ্চেনটা দেখো, ওপরে কোনটি সঠিক নয় বলেছে। আমাদের কোশ্চেনের মধ্যে দেখো সঠিক নয় দেওয়া আছে। দেখো, খেলা সাংস্কৃতিক বিকাশে সাহায্য করে। খেলা কিভাবে সাংস্কৃতিক বিকাশে সাহায্য করে? খেলা সাংস্কৃতিক বিকাশে সাহায্য করতে পারে না। খেলা শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশে সাহায্য করতে পারে, কিন্তু সাংস্কৃতিক বিকাশে কিন্তু খেলার কোনো ভূমিকা নেই। পরের কোশ্চেন দেখো, নির্মাণমূলক খেলার একটি উদাহরণ হলো। নির্মাণমূলক মানে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু নির্মাণ করা। তাহলে এই ধরনের নির্মাণমূলক খেলা মানে চিত্র অঙ্কন করা, মানে ছবি আঁকা। ছবি আঁকার মাধ্যমে আমরা একটা ছবিকে তৈরি করছি, একটা ছবিকে নির্মাণ করছি। তাই নির্মাণমূলক খেলার একটি উদাহরণ হলো কিন্তু ছবি আঁকা। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি খেলার বৈশিষ্ট্য নয়? তাহলে খেলার বৈশিষ্ট্য নয় প্লেয়িংয়ের বৈশিষ্ট্য নয় কিন্তু কি না, কাজ করতে বাধ্য করা। খেলার মধ্যে কাজের কোনো ভূমিকা নেই। খেলার মধ্যে কি, খেলা আমরা স্বতঃস্ফূর্ত। তারপরে কোশ্চেন দেখো, খেলা খেলা হলো কি, মানে খেলা কি? তাহলে অপশানগুলো আমরা দেখি। চলো, খেলা হচ্ছে ইচ্ছা অনুযায়ী নিজেকে স্বাধীনভাবে কিছু করা, মানে খেলার মধ্যে আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে আমরা সেটা খেলি, তাহলে ইচ্ছা অনুযায়ী নিজেদের স্বাধীনভাবে কিছু করা। খেলা একটা আনন্দদায়ী কাজ, মানে খেলতে আমাদের খুব ভালো লাগে, তাই না? খেলা হচ্ছে আনন্দদায়ী কাজ, বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ ছাত্র বা শিশুদের কিন্তু খেলতে ভালো লাগে। একটি খেলা হচ্ছে একটি মাধ্যম, একটা উপায় যার মাধ্যমে শিশুর দৈহিক বৃদ্ধি অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে, এবং শরীরের মধ্যে একটা শক্তি প্রদান হয়, তাই না? তাহলে অপশান সি এরটাও সঠিক। তাহলে উপরে সবগুলি কিন্তু খেলার মাধ্যমে ঘটে। খেলার অন্যতম বৈশিষ্ট্য হলো, খেলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে খেলার বয়সের সঙ্গে সঙ্গে খেলার সংখ্যাও হ্রাস পায়। আমরা ছোটোবেলায় অনেক ধরনের খেলা খেলতাম, কিন্তু যত আস্তে আস্তে বড় হই, আমাদের খেলার সংখ্যা কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়, তাই না? লক্ষ্য করে তোমরা দেখবে, বয়সের সঙ্গে সঙ্গে খেলা ক্রমশ সামাজিক হয়। আমরা ছোটোবেলায় কি খেলা নিজেদের মধ্যে শুধু খেলতাম, তাই না? যখন বড় হচ্ছি তখন আমরা সমাজে বিভিন্ন শিশুদের সাথে খেলছি, তাহলে খেলা একটা সামাজিক প্রক্রিয়া।
বয়সের সঙ্গে সঙ্গে খেলার প্রকৃতিরও পরিবর্তন হয়। আমরা ছোটোবেলায় যে ধরনের খেলতাম বড় হয়ে কি সেই একই ধরনের খেলা খেলি না, খেলার প্রকৃতিরও কিন্তু পরিবর্তন হয়। অবস্থা তাহলে অবশ্যই আমাদের উপরে সবগুলি হবে অ্যান্সার। নিচের কোনটি সঠিক? দেখো, খেলা শিক্ষাদানের একটি পদ্ধতি। অবশ্যই খেলার মাধ্যমে কিন্তু শিক্ষাদান হওয়া কিন্তু প্রাইমারি লেভেল, অর্থাৎ আমাদের প্রাথমিক লেভেলে কিন্তু শিশুদের ক্ষেত্রে সবসময় বলা হয় গল্প বলা পদ্ধতি এবং খেলার মাধ্যমে শিশুদেরকে পড়ানো, তাই না? তো খেলার মাধ্যমে শিক্ষাদান কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন প্রাইমারি লেভেল। তো প্রাইমারি লেভেল বা প্রাথমিক লেভেলে কিন্তু খেলার মাধ্যমে বা গল্প বলা পদ্ধতির মাধ্যমে কিন্তু শিশুদেরকে শেখাতে হবে। তারপরে দেখো বলছে সঠিক উত্তর চিহ্নিত করো। পরিবারের আর্থিক সামাজিক অবস্থা শিশুর খেলার উপর প্রভাব বিস্তার করে। অবশ্যই যাদের যেসব পরিবারে আর্থিকভাবে যারা একটু ক্ষতিগ্রস্ত বা যারা আর্থিকভাবে একটু নিচুতে আছে, তাদের কিন্তু দেখবে তোমরা লক্ষ্য করে তারা ভালো ভালো খেলার প্রতিষ্ঠানে অংশগ্রহণ বা ভর্তি হতে পারে না। তাহলে সেখানে কিন্তু একটা অর্থের কিন্তু প্রভাব থাকে খেলার মধ্যে। দ্বিতীয়টা দেখো, সাংস্কৃতিক বৈচিত্র্য শিশুর খেলার প্রকৃতির উপর প্রভাব বিস্তার করে। অবশ্যই সাংস্কৃতিক বৈচিত্র্য কিন্তু শিশুর খেলার উপর প্রভাব বিস্তার করবে, তাই না? তাহলে যে শিশু যে সংস্কৃতি থেকে উঠে আসে, যে সংস্কৃতি থেকে তারা আসে, সেই সংস্কৃতির একটা প্রভাব থাকে খেলার মধ্যে। শিক্ষিত পিতামাতা শিশুকে খেলায় উৎসাহ দান করে। অবশ্যই শিক্ষিত পিতামাতা শিশুকে কিন্তু খেলার লেখাপড়ার সাথে সাথে কিন্তু সেই শিক্ষিত পিতামাতারা সেই তার ছেলেদেরকে খেলায় উৎসাহিত আর কি খেলায় যাতে তাদের ছেলেরা মেয়েরা খেলতে পারে, তো সেই খেলার জন্য কিন্তু সেই বাবা মারা মোটিভেট করে। পরের কোশ্চেনে আমরা চলে যাব আজকের। দেখো 12 দাগের কোশ্চেনটা হচ্ছে খেলার মাধ্যমে দ্বন্দ্বের সমাধানের কৌশলগুলি কী? খেলার মাধ্যমে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কীভাবে সমাধান হবে। দেখো, শান্ত মানসিক চাপের সুব্যবস্থা, খেলার মাধ্যমে কিন্তু আমাদের মানসিক চাপ অনেকটা কমে যায়, তাই না? মাইন্ড ফ্রেশ হয়। অন্যদের বক্তব্য মর্যাদা দান করা। আবার খেলতে গেলে কিন্তু আমাদের অন্যদের বক্তব্যও কিন্তু আমাদের শুনতে হয়, তাই না? তাদের বক্তব্যকে প্রাধান্য দিতে হবে। সম্পর্কে অগ্রগতি দান করা। তো খেলার মাধ্যমে বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন ছাত্র এবং বিভিন্ন মানুষের সাথে কি আমাদের সম্পর্ক একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তাহলে উপরেই হবে সবগুলি। চলে যাবো আমরা পরের দাগের কোশ্চেনটা কী বলেছে চলো দেখি। পরের দাগের কোশ্চেনটা বলেছে কাবাডি খেলা কি? আমাদের ভারতের কিন্তু জাতীয় খেলাকে আমরা কি বলি? হাডুডু বা এক ধরনের কাবাডি। তাহলে ভারতের খেলা হচ্ছে একটা কি? কাবাডি খেলা। ঠিক আছে। দ্বন্দ্ব সমাধানের কৌশলগুলি কি? দ্বন্দ্ব সমাধানের কৌশলগুলি হচ্ছে আবেগ এবং আচরণিক সংযত করা। খেলার মধ্যে তো দ্বন্দ্ব দেখা দেয় খেলতে গেলে, সেখানে সেটাকে দ্বন্দ্বটাকে সমাধান করতে হবে কি না, আমাদের যে আবেগ, আমাদের আচরণ, আমরা খেলায় হেরে গেলে আমাদের আবেগ প্রকাশ করি, আমাদের আচরণ খারাপ হয়ে যায়। তো জিতে গেলে আবার আমাদের আবেগ বা আচরণ ভালো হয়। তো এগুলোকে আমাদের কী করতে হবে? সংযত করতে হবে। অবাচনিক যোগাযোগ দক্ষতা শক্তিশালী করা। তো অবাচনিক যোগাযোগ কি? আমরা উল্টোপাল্টা যাতে না বলি খেলতে খেলতে, আমাদের মুখের ভাষা বা আমাদের মুখের যে কথাবার্তা যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করি, ঠিক আছে? উল্টোপাল্টা না ব্যবহার করা। অন্যদের মতামতকে মর্যাদা দান করা। অবশ্যই খেলতে গেলে কিন্তু তোমার সাথী বা তোমার খেলার মধ্যে তোমার যে পার্টনার আছে, তার মতামতকে কিন্তু অবশ্যই গুরুত্ব দান করতে হবে এবং মর্যাদা প্রদান করতে হবে। তাহলে অবশ্যই আমাদের অপশান হবে ডি, ওপরে সবগুলি। খেলার তাৎপর্যপূর্ণ দিক হলো, অর্থাৎ খেলা প্লেয়িংয়ের কী দিকগুলো আছে। খেলার মাধ্যমে উদ্বুদ্ধ শক্তি ব্যয় হয়। অবশ্যই আমাদের শরীরের মধ্যে যেসব এনার্জি আছে, এনার্জি ব্যয় হয়, যেসব এনার্জি আমাদের কাজে লাগে, উদ্বুদ্ধ শক্তি ব্যয় হয়। খেলা চিকিৎসার একটি প্রধান উপায়। দেখো, অনেক 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 ডাক্তাররা দেখবে অনেক তার পেশেন্টদের কিন্তু খেলতে বলে। খেললে কিন্তু খেলা কিন্তু এক ধরনের চিকিৎসার উপায়। খেলা জ্ঞানার্জনের পথ। অবশ্যই খেলার মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের জ্ঞানও অর্জন করতে পারি, তাই না? খেলার মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞানও অর্জন করা যায়। তাই খেলার তাৎপর্যপূর্ণ দিক হলো উপরে সবগুলি। তাহলে অপশান ডি। চলে যাবো আমরা 16 দাগের কোশ্চেনটা বলি তো, ভারতবর্ষে ইন্টারন্যাশনাল ক্যারাম ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়? ভারতবর্ষে ইন্টারন্যাশনাল ক্যারাম ক্যারাম বোর্ড, ঠিক আছে, ক্যারাম ফেডারেশন কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? 1988 সালে চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয়। তামিলনাড়ুর চেন্নাইয়ে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্যারাম ফেডারেশন গঠিত হয়। আচ্ছা, চেন্নাইয়ের পূর্ব নাম কী ছিল জানা আছে? চেন্নাইয়ের পূর্ব নাম ছিল মাদ্রাজ। আচ্ছা, খেলা কি? খেলা হচ্ছে দ্বন্দ্বের কারণও হয়, সমাধান করে। খেলা দ্বন্দ্বের কারণ হয়। খেলার মাধ্যমে আমাদের দেখবে যারা খেলাধুলা করে তাদের মধ্যে আমাদের কি রাগারাগি বা দ্বন্দ্ব হয়, আবার খেলার মাধ্যমে আমাদের সেই দ্বন্দ্ব কিন্তু সমাধানও হয়। ঠিক আছে। তো খেলা থেকে আমাদের এই কটা কোশ্চেন ছিল। তো চলো এবার ভাষা থেকে আমরা কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নিই। ভাষা থেকে কোশ্চেনগুলো আমরা দেখি। সামাজিক শিক্ষণ তত্ত্ব, অর্থাৎ সোশ্যাল লার্নিং থিওরি এটা কে দিয়েছে? সোশ্যাল লার্নিং থিওরি এটা দিয়েছে কিন্তু সবসময় মনে রাখবে বান্দুরা। তাহলে সোশ্যাল লার্নিং থিওরি কে দিয়েছে? না, বান্দুরা দিয়েছে। ঠিক আছে।
আচ্ছা, শিশুর ভাষা বিকাশে কুকিং কখন শেখে? কুকিং মানে যে মুখে যে কুকা যে একটা আওয়াজ বা আওয়াজ শিশুরা করে, সেটাকেই কুকিং বলে। কুকিং শেখে কিন্তু 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কিন্তু শিশুরা কুকিং শিখে যায়। আর ব্যাবলিন মানে শিশুরা কিছু অল্প অল্প কথা বলে, এটা হচ্ছে 6 থেকে 7 মাসের মধ্যে কিন্তু ব্যাবলিং। তাহলে কুকিং 6 মাস বা 8 সপ্তাহ, এই 6 সপ্তাহ বা 8 সপ্তাহ, আর ব্যাবলিং হচ্ছে 6 মাস, ঠিক আছে। শিশু দ্রুত জ্ঞান অর্জন করে কোনটা? শিশু কিন্তু তার নিজের আঞ্চলিক ভাষা, মানে যেখানে তার জন্ম হয়েছে সেই আঞ্চলিক ভাষা কিন্তু শিশু খুব তাড়াতাড়ি কী করে না অর্জন করে, খুব তাড়াতাড়ি শিখতে পারে। আচ্ছা, বাক্যের মধ্যে যখন বাক্যের একটা কী বলেছে, বাক্যের একটা গঠনগত ব্যাপার থাকবে। বাক্যের দেখো শব্দগুলি একত্রিত করে বাক্যে একটা পরিণত একটা গঠনের ব্যাপার থাকবে। সেই যখন গঠনের কথা আসবে তখন হয়ে যাবে কিন্তু সিনট্যাক্স। গঠনের কথা আসলে হয়ে যাবে সিনট্যাক্স। আর যদি মানে কোনো বাক্যের যদি দুটো বা বাক্য বা শব্দের দুটো যদি মানে একই হয় তখন হয়ে যাবে কি সিম্যান্টিক। সিম্যান্টিক সবসময় মানে অর্থের সাথে রিলেটেড। আর সিনট্যাক্স হচ্ছে কি না বাক্যের গঠনের সাথে রিলেটেড। পরে কোশ্চেন দেখো, কোনটি ভাষার উপাদান নয়? মানে ভাষার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনটা ভাষায় লাগে না বা উপাদান নয়? দেখো, ল্যাঙ্গুয়েজে কিন্তু শব্দভাণ্ডার কোনো কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপাদান নয়। মানে আমাদের শব্দভাণ্ডার মানে ভোকাবুলারি বেশি হলেই যে আমরা ল্যাঙ্গুয়েজ ভালো পারবো বা ল্যাঙ্গুয়েজ ভালো শিখতে পারবো, এটার কোনো মানে হয় না। মানে ভোকাবুলারির সাথে অ্যাকচুয়ালি ভাষা সেরকম কোনো রিলেটেড বা রিলেশন নেই। পরের কোশ্চেনটা দেখো, ভাষার বৈশিষ্ট্য হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে প্রকাশ করা। অবশ্যই আমরা ভাষার সাহায্যে তো আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ভাষার সাহায্যে প্রকাশ করি, তাই না? মূর্ত এবং বিমূর্ত সব ধরনের বস্তু প্রকাশ করা যায়, অর্থাৎ ভাষার সাহায্যে আমরা মূর্ত এবং বিমূর্ত সব ধরনের কি মূর্ত এবং বিমূর্ত সব ধরনের বস্তু কী হচ্ছে প্রকাশ করা যায়। ভাষা হলো প্রতীক, যা যোগাযোগের অন্যতম মাধ্যম। অবশ্যই ভাষা হচ্ছে এক ধরনের প্রতীক, এক ধরনের আইকন বা ইমেজ, যেটা বলে ভাষার সাহায্যে আমরা কি একে অন্যের সাথে কী করি, যোগাযোগ ব্যবস্থা করি। কমিউনিকেশন মিডিয়াম ভাষা, ঠিক আছে। তাহলে আমাদের ওপরে সবগুলি হবে সঠিক। পরের কোশ্চেন চলে যাবো 7 থেকে। একটা দেখো ভাষার কাজ হচ্ছে কি না একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করা, তারপরে অভিজ্ঞতার প্রকাশ করা এবং অভিজ্ঞতার পুনর্গঠন করা। তাহলে আমাদের হয়ে যাবে উপরের সবগুলি। পরের কোশ্চেন চলে যাবো, ভাষা ব্যবহার দেখা যায়, অর্থাৎ ভাষা কোথায় কোথায় ব্যবহার করা যায় বা কোথায় ভাষার ব্যবহার দেখা যায়। দেখো, টার্ন টেকিং, ঠিক আছে, মানে কোনো বাঁক মোড় নেওয়ার সময়, কথোপকথন মানে কোথাও কারোর সাথে কথা বলতে, এবং মিথস্ক্রিয়া মানে একে অপরের সাথে কথা বলা যেখানে, ঠিক আছে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভাষার ব্যবহার করা হয়। ভাষা ভাষাতত্ত্ববিদের মধ্যে ভাষার উপাদান মোট সংখ্যা কত? ভাষা উপাদানের মোট হচ্ছে 4টি ভাষা উপাদানের সংখ্যা, ঠিক আছে। ভাষার উপাদান সংখ্যা 4টি। কোনটি ভাষার উপাদান নয়? এক্ষুনি বললাম ভাষার উপাদান নয় কিন্তু হচ্ছে ভোকাবুলারি বা শব্দভাণ্ডার। ভাষার উপাদান নয় কিন্তু হচ্ছে ভোকাবুলারি বা শব্দভাণ্ডার। ভাষার তাত্ত্বিক ব্যাখ্যায় শেপিংয়ের কথা কে বলে? সবসময় মনে রাখবে, শেপিং এবং রিইনফোর্সমেন্ট এর কথা কিন্তু বলে বিজ্ঞানী স্কিনার। কে বলে? বিজ্ঞানী স্কিনার সবসময় শেপিং এবং রিইনফোর্সমেন্টের কথা বলে। শেপিং এবং রিইনফোর্সমেন্ট, ঠিক আছে। অর্থবহ ভাষার ক্ষুদ্রতম একক, মানে একটা ভাষা মানে স্মলেস্ট ওয়ার্ড, ঠিক আছে, যার মানে থাকে সেটাই হচ্ছে কি মরফিন বলে। সেটাই কি বলে? একটা স্মলেস্ট ওয়ার্ড যার একটা মানে আছে। দেখো, স্মলেস্ট ওয়ার্ড মানে সব থেকে ছোটো শব্দ যার মানে আছে তাকে আমরা বলবো মরফিন, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে টার্ন টেকিংয়ের বৈশিষ্ট্য হলো উপরের সবগুলি। তারপরে দেখো, শ্রবণবোধ কটি দৃষ্টিভঙ্গি উল্লেখ করা আছে? শ্রবণবোধে কিন্তু 3টি দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করা আছে। চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে বলছে, দেখো লক্ষ্য করে, পরের কোশ্চেনে বলছে পারস্পরিক মিথস্ক্রিয়া স্থাপনে ভাষা ব্যবহারের প্রয়োজন হয়। দেখো, একে অপরের সঙ্গে যখন কথা বা মিথস্ক্রিয়া মানে একে অপরের সঙ্গে যখন আমরা কথা বলি বা একে অপরের সাথে যখন ইন্টারাক্ট করি সেটাকে মিথস্ক্রিয়া বলে। তো পারস্পরিক মিথস্ক্রিয়ার সময় আমাদের যে কী প্রয়োজন হয়? কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদের ভাষার প্রয়োজনে অবশ্যই সঠিক। কথোপকথনের সময় শ্রবণকারীর নিকট নিজের বক্তব্য, অর্থাৎ যাকে আমি শোনাচ্ছি আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের ধারণা, তার কাছে আমাদের বক্তব্যটা সঠিকভাবে পেশ করতে হবে, অবশ্যই এটাও সঠিক। সেক্ষেত্রে আমরা ভাষার ব্যবহার করি। অন্যদের চিন্তাভাবনা সংশোধন করার প্রয়োজন হলেও ভাষা ব্যবহার করি, মানে অন্যরা যখন কোনো কিছু তাদের চিন্তাভাবনা যখন ব্যক্ত করে ভাষার মাধ্যমে, তো সেখানে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ভাষা ব্যবহার করি। তাহলে হয়ে যাবে আমাদের অপশানটি উপরের সবগুলি। ম্যালিও চ্যামটের মতে শিখনগুলো কি? চ্যামটের মতে শিখনগুলি হচ্ছে অভিজ্ঞতামূলক কৌশল, জ্ঞানমূলক কৌশল এবং সমাজ অনুভূতিমূলক কৌশল। এই তিনটের কথাই কিন্তু কে বলে? আমাদের ম্যালি এবং চ্যামট এই তিনভাবেই কিন্তু শিখনের উপর গুরুত্ব দিয়েছেন।
গল্পকথনের শ্রেণীকক্ষে প্রয়োগ হলো মানে গল্পের সাহায্যে মানে গল্প বলা বা গল্পকথনের সাহায্যে যে পড়ানো, ঠিক আছে, এটা শ্রেণীকক্ষে প্রয়োগ প্রয়োগ করা, ঠিক আছে। তো এটা কী কাজে লাগে, এটা ঐতিহাসিক ঘটনা আমরা দেখো আমাদের ইতিহাস সাবজেক্ট আছে, তাহলে আমাদের ইতিহাস সাবজেক্ট আছে মানে আমরা ইতিহাসের ঘটনা স্টুডেন্টদের সামনে কি একটা শিক্ষক গল্পের আকারে প্রয়োগ করবে, তাহলে সেখানে গল্পকথনটা ব্যবহার হবে। শিক্ষণের বিষয়গুলিকে গল্পের মাধ্যমে তুলে ধরা, অবশ্যই শিক্ষণের বিষয়গুলিকে ছাত্রদের যদি গল্পের মাধ্যমে তুলে দেওয়া হয় তাহলে ছাত্ররা কিন্তু ভালোভাবে মনে রাখবে। নতুন ধারণা ও চিন্তার সূচনাকালে উপযুক্ত গল্প সাহায্য গ্রহণ করা, অবশ্যই নতুন কোনো ধারণা বা নতুন কোনো যখন আমরা কোনো কিছু থিওরি বা নতুন কোনো কিছু যখন স্টুডেন্টদেরকে শেখাবো, তাহলে আমরা গল্পের মাধ্যমে যদি তাদেরকে শেখাই তাহলে কিন্তু তারা সেটা ভালোভাবে মনে রাখবে। তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু গল্পকথনের একটা বিশেষ বিশেষ ভূমিকা আছে। তাহলে ওপরে হবে সবগুলি। নিচের কোনটি সঠিক নয়, তাহলে নিচের 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক নয় মানে ঠিক নয়, দেখো লক্ষ্য করে। ভাষা চিন্তন এবং বস্তুর প্রত্যক্ষণকে নির্ধারণ করে না, অবশ্যই এটি কিন্তু ভুল। ভাষা অবশ্যই চিন্তা মানে আমরা যেটা চিন্তা করছি এবং আমরা যেটা মনোযোগ, প্রত্যক্ষণ মানে কোনো কিছু মন দিয়ে দেখা বা মন দিয়ে লক্ষ্য করা, তাহলে ভাষা কিন্তু প্রত্যক্ষণ এবং বস্তুর কী বলবো চিন্তা, তাহলে ভাষা চিন্তা এবং প্রত্যক্ষণ অবশ্যই দুটোর সাথে কিন্তু রিলেটেড, দুটোর সাথে সংযুক্ত, কিন্তু এখানে বলেছে নির্ধারণ করে না, তাহলে এটা হবে ভুল। আমাদের কোশ্চেনে ভুলটাই বার করতে বলেছে, তাহলে হবে 8-এর দাগে ডিএডটা। পরের কোশ্চেনটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, কথোপকথনে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়, কথোপকথনকে কিন্তু 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়, ঠিক আছে। আমরা চলে যাবো পরের কোশ্চেন কী বলেছে দেখো, ভাষাগত পার্থক্যের কারণে বিভিন্ন ব্যক্তি বাস্তবকে বিভিন্ন চোখে দেখে, এটা কে বলেছে, এটা বলেছে বিজ্ঞানী স্পেও অ্যান্ড উভ। দাদা ভাষাগত পার্থক্যের কারণে মানে ভাষাগত বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষার যে ডিফারেন্স, তো ভাষাগত পার্থক্যের কারণে কিন্তু বাস্তবকে বিভিন্ন চোখে চোখে দেখে, তাই না। তাহলে আমরা যদি কোনো বাস্তব ঘটনা বা বাস্তব কোনো জিনিসকে যদি ঠিকঠাকভাবে ভাষার সাহায্যে ব্যাখ্যা না করতে পারি তাহলে সেখানে কিন্তু একটা কি পার্থক্য সৃষ্টি হবে। তো এটাই বলছে স্পেয়ার অ্যান্ড উভ, ঠিক আছে। এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর যোগ্যতা কী প্রমাণ করে, তাহলে একটা ভাষা থেকে অন্য ভাষায় যখন চেঞ্জ বা রূপান্তর হবে সেটা কী প্রমাণ করে, ভাষা চিন্তন এবং বাস্তবের মধ্যে কিন্তু সম্পর্ক বর্তমান, অবশ্যই ভাষা এবং আমরা যেটা চিন্তা করি এবং আমাদের বাস্তব তিনটের মধ্যে কিন্তু একটা একটা রিলেশন আছে, একটা রিলেটেড ব্যাপার ভাষা চিন্তা এবং বাস্তবের মধ্যে, ঠিক আছে। সঠিক উত্তরটি চিহ্নিত করো, ভাষার মাধ্যমে চিন্তার প্রক্রিয়া প্রকাশ হয়, অবশ্যই আমরা যেটা চিন্তা করি সেটা তো আমাদের মুখের ভাষার সাহায্যে প্রকাশ হয়, এটা সঠিক। ভাষা চিন্তনকে কার্যকরী করে, অবশ্যই ভাষা কিন্তু আমাদের মুখের ভাষা যেটা চিন্তা করছি সেটাকে কি কার্যকরী মানে আমরা ব্যক্ত করতে সাহায্য করে, ভাষা চিন্তনকে ধরে রাখতেও সাহায্য করে, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে যাবে ওপরে অপশান আর ডিটা। সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সামাজিক যোগাযোগ, মানে সমাজে একে অপরের সাথে যখন আমরা যোগাযোগ বা একে অপরের সাথে যখন ইন্টারেক্ট করবো, তাহলে একে অপরের সাথে যোগাযোগ বা ইন্টারেক্ট করার ক্ষেত্রে কিন্তু ভাষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ একে অপরের বিষয়ে জানতে বা একে অপরের কাছে তথ্য আদান প্রদান করতে কিন্তু ভাষাটাই আমরা ব্যবহার করে থাকি, তাই না। তো এই কটা কোশ্চেন ছিল, তো ভাষা এবং খেলা থেকে কিছু কোশ্চেন ছিল, এটা তোমরা সিডিবি, তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে চলে গেলে সেখানে তোমরা কিন্তু আরও কোশ্চেন পাবে এবং প্লেলিস্টে গিয়ে সেখানে তোমরা ইভিএস এবং সিডিপি ইংলিশ সব কোশ্চেন অ্যান্সারগুলো ভালো ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু খুবই খুবই হেল্প হবে WBTET এবং সিটেটের জন্য। তো চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।